ছি ছি ছু, সেই মনীয় ব্রো। তুমি আমার বোনকে ভালোবাসো না? তাহলে বিয়ে করতে চাও কেন? আমার ইচ্ছে তাই। মাই সিস্টার লাইফ ইউ নষ্ট করতে পারো না উইদাউট ভালোবাসা ছাড়া। বিয়ের পর যদি আমার বোনকে তুমি ভালো না বাসো, তাহলে সে যদি অন্য পুরুষের সাথে ভেগে যায় তখন? সেটা তোর ভাবার বিষয় না। হোয়াট ডু ইউ মিন আমার ভাবার বিষয় না? তুমি আমার আরশির ভাই, তোমাকে নিয়ে আমি ভাববো না? তোরে বলছি আমি ভাবতে, তুই তোরে নিয়ে ভাব না। আমার পেছন ছাড়। তুই জাস্ট ইমাজিন কর, আরশি তোকে রেখে সিদ্দিককে বিয়ে করে ফেললো, তখন কি হবে? সিদ্দিককে মেরেই ফেলবো আমি ব্রো। তাহলে কি আমি আঙুল চুষবো তোর বোন আরেক ব্যাডার সাথে ভেগে গেলে? এখন কথা কম বলে তোর বোনকে ফোনটা দে। আমি পড়তেছি ব্রো, ভীষণ মনোযোগ দিয়ে। প্লিজ মনোযোগ নষ্ট করিও না। চড়িয়ে সবগুলা দাঁত ফেলাই দিব। যা ফোন দে তোর বোন রে। আয়ুষ লুঙ্গিটা ঠিক করে বোনের কাছে এসে বিরক্ত হয়ে শুধালো। সকালেই সার্জিস আলমের জন্য কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছিলে, আর এখন আরেক পুরুষের সাথে কথা বলে হাহি শুরু করেছো? ধরো তোমার পেয়ারে লালের ফোন। আর ও ফোনটা কানে নিল। আরাধ্য অধৈর্য কণ্ঠে বলল, ভালো কি হবি না তুই লুচি? কি করছে আমি? সকালে চরের কথা মনে নেই বেহায়া? তুই আবার রনি টনির সাথে কথা বলিস কেন? তার আগে আপনি বলুন, নীরা আপনাকে ভালোবাসে? শুনছিস তখন সব কথা তাহলে? হুম, তাকেই বিয়ে করুন না। শুধু শুধু আমাকে বিয়ে করে কি লাভ? না আমি আপনাকে পছন্দ করি, আর না আপনি আমাকে, তো এতে লাভ কি? আমার জীবনের লাভ লস কি তোকে ভাবতে বলেছি আমি? আমার জীবনটাও তো জড়িয়ে আছে। আমার নীরা অপছন্দ। আমিও তো আপনার পছন্দ না। তো বিয়ে করে কি করবেন তাহলে? আরাধ্যর শরীরে জ্বালা ধরে গেল। দাঁত চেপে বলল, শরীরের জ্বালা মেটাবো, সেজন্য তোকেই লাগবে। আরাধ্য কেটে দিল ফোন। পরের দিন আরুর গায়ে হলুদ হলো। সন্ধ্যা, আশা, নীরা, নিখিল, নিখিলের বউ এসে আরুর গায়ে হলুদ ছোঁয়ালো। নীরার দু চোখ জলে ডুবে আছে। ইস, ভালোবাসার মানুষটা অন্যের হয়ে যাওয়া দেখা বোধহয় পৃথিবীর সবচেয়ে কষ্টের দৃশ্য। কি দমবন্ধকর অবস্থা! আহারে, জীবনে যাকে চাওয়া হয় তাকেই যদি এই জনমে নিজের করে পাওয়া হতো, তাহলে বোধহয় পৃথিবীতে এত হৃদয় ভাঙতো না। ঠিক আজ থেকে অনেকগুলো বছর আগেও এভাবে আরেকজনের হৃদয় ভেঙেছিল। তার হৃদয়ে ভাঙার কষ্টে এত বেশি ছিল যে পরিবার ছেড়ে দূরে একাকী থাকতে হয়েছে। কতগুলো বছর পর আবারও সেই হৃদয় ভাঙার ঘটনার পুনরাবৃত্তি ঘটল। প্রতিদিনই তো কারো না কারো হৃদয় ভাঙে। সেই ভাঙ্গাগুলোর ভেতরে ঘুরে ফিরে না হয় এই পরিবারেই আবার চলে আসলো। বাবার মতো মেয়েও না হয় সেই একই ব্যথায় ব্যথিত হলো। কিছু জিনিস ঘুরে ফিরে নিজেদের দিকেই ফিরে আসে। অফ হোয়াইট বেনারসিতে নিজেকে একবার দেখে নিল আয়নায় আরু। কি অদ্ভুত রকমের সুন্দর লাগছে তাকে, অথচ এই সুন্দর তার মনে লাগছে না। মনের বিরুদ্ধে কাউকে বিয়ে করতে যাচ্ছে সে। তারপর কি হবে? অনিশ্চিত হয়ে উঠছে জীবনটা। কোনা আসলো মেয়ের রুমে। আরেকবার চোখ ভরে দেখলো মেয়েটাকে। কপালে চুমু এঁকে বিড়বিড় করে মাশাল্লাহ বলে নিচে নিয়ে গেল। কাজী সাহেব এসেছে। আরুর সামনে বসে আরুকে কবুল বলার কথা বললেন। আরুর সামনেই সাদা ড্রেস পরে দাঁড়িয়ে থাকা নীরার বুক ফেটে আসলো, অথচ মুখে তার মিথ্যা হাসি দেখা। না পারছে মন খুলে কাঁদতে, আর না পারছে এখান থেকে সরে যেতে। আরু এখনো কবুল বলছে না দেখে আরাধ্যর রাগ হচ্ছে। এত সময় কেন নিচ্ছে মেয়েটা? চুপিসারে মাকে ডাকলো। সন্ধ্যা এলো ছেলের কাছে। কোনো সমস্যা? একটু আরুর পাশে গিয়ে বসো, ভয় পাচ্ছে হয়তো। সন্ধ্যা আরুর পাশে গিয়ে বসলো। আরুর হাত জোড়া মুঠোয় নিয়ে চোখে ভরসা দিল। আরু কিছুক্ষণ চুপ থেকে কবুল বলে উঠল। এবার আরাধ্যর পালা। আরাধ্যকে কবুল বলতে বলায় সে ঝটপট কবুল বলে দিল। নীরার চোখ বেয়ে গড়ালো নোনা জল। আহারে জীবন, প্রথম ভালোবাসাটা তার অপূর্ণতাই থেকে গেল। যে ভাগ্যে নেই তার প্রতি কেন মায়া ভালোবাসা জন্মায়? চারিদিকে খুশির আমেজ, অথচ নীরা থমকে আছে। বুকের ভেতর তোলপাড় হচ্ছে। এই অসহ্য যন্ত্রণা থেকে কি মুক্তি পাওয়ার কোনো রাস্তাই নেই? লোকটাকে দেখলেই এখন বুক চিরে না পাওয়ার দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে। বক্ষপট অমায়িক যন্ত্রণায় জর্জরিত হবে। কত রাত বোধহয় ঘুমই আসবে না। পড়াশোনার প্রতি অনীহা জন্মাবে। খেতে বসলে চোখে তার নোনা জলে ভিজে আসবে। জীবন, তুমি সুন্দর হয়ে আসলে না নীরার জীবনে। এক
অনিশ্চয়তার গতিবিধি নিয়ে ধরা দিলে তার কাছে। আরাধ্য আর আরুকে এক সাথে বসানো হলো। আরাধ্য তাকালো আরুর দিকে। মেয়েটা এখন তার বউ, ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু লোক সমাগম দেখে পিছিয়ে গেল। আরুর কানে ফিসফিস করে বলল, এত দেরি করলি কেন কবুল বলতে? আরও কোনো উত্তর দিল না। দূরে চেয়ারে বসে আছে রাত আর আশার দৃষ্টি তাদের এই দু ছেলে মেয়েদের দিকেই। দেখতে দেখতে তাদের ছেলে মেয়ে বড় হলো, এখন বিয়েটাও হয়ে গেল। রাত আশারের হাতের উপর হাত রাখলো। আশার তাকালো। কিছু বলবি? বল। জানো তো, প্রথম বাচ্চা হওয়ার সময় আমি কত খুশি ছিলাম। আমার জীবনের শ্রেষ্ঠ খুশি ছিল আরুকে প্রথম কোলে নেওয়ার সময়। মেয়েটাকে সব খুশি দেওয়ার চেষ্টা করছি, কষ্ট পেতে দিও না কোনো দিন মেয়েটাকে। আশার মুচকি হাসলো, ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, আমি আছি, সন্ধ্যা আছে, কোনো অযত্ন আরুর হবে না। জানি, তবুও বাবা তো ভয় হয়। ভয়কে জয় করতে শেখো, সব ভালো হবে। বিদায় বেলা আরও কেঁদে দিল মাকে জড়িয়ে। আরাধ্য চেয়ে দেখলো সেটা। আয়ুষ কি বুঝলো জানা নেই, সেও বোনকে জড়িয়ে কাঁদল। তোকে মিস করবো আপু। তোর রুম এখন আমার। স্কুলে যাওয়ার পথে মাঝে মধ্যে দেখা করতে যাব, দেখে আসবো তোকে, চিন্তা করিস না। না চাইতেও হেসে ফেললো আরু আয়ুষের কথা শুনে। ঠিক মতো পড়াশোনা করবি। 10 মিনিটস স্কুল ভর্তি হয়েছি না, এখন 10 মিনিটে সব শিখে ফেলবো। সন্ধ্যা আরুকে গাড়িতে বসিয়ে দিল। পাশে আরাধ্য বসলো। আরশি ছিল ঠিক আয়ুষের পাশেই দাঁড়িয়ে। সন্ধ্যার পেছনে আরশি যেতে নিলে আয়ুষ বলে উঠল, এই আরো সে শোনো। আরশি দাঁড়িয়ে যায়। তুমি কিন্তু আপুর মতো কাঁদবে না, তুমি হাসতে হাসতে আমার বাড়ি আসবে, ওকে? আরশি কিছু বলল না, চলে আসলো। গাড়ি চলছে তার নিজ গতিতে। পিছনের গাড়িতে আরাধ্য, আরু আর ড্রাইভার। নাক টানার আওয়াজ আসছে একটু পর পর। আরাধ্য পকেট থেকে টিস্যুর প্যাকেট বের করে আরুর দিকে এগিয়ে দিয়ে বলল, নে টিস্যু দিয়ে নাক মোছ। এত কাঁদছিস কেন? তোকে কি আয়না ঘরে নিয়ে যাচ্ছি আমরা? আরু থাবা দিয়ে টিস্যু নিয়ে নাক চোখ মুছে বলল, আয়না ঘরের থেকে কম কিছুও না। কি তুই আমার বাড়িকে আয়না ঘরের থেকেও নিকৃষ্ট বললি? হ্যাঁ বললাম। কাল পরশু কিন্তু তোর সার্জিসের বাসর হয়ে গেছে, তো আজ কিন্তু তোর বাসর। আরু রেগে তাকালো তরিতে। কি মিন করতে চাইছেন? আরে হাইপার হচ্ছিস কেন? আগে বাড়ি পৌঁছাই, তোকে আমার রুমে নেওয়া হোক, তারপর না হয় আমি মিন করব। আরু কালেমা পড়া শুরু করলো। বাড়ি এসে গাড়ি থামতেই আরাধ্য নেমে পড়ে। আরুকে নামতে না দেখে কোমরে দু হাত গুজে বলল, ম্যাডাম, আপনি কি দয়া করে গাড়ি থেকে নেমে আমার গৃহে আপনার পায়ের ধুলো দিবেন? আরু আরাধ্যের দিকে তাকিয়ে বলল, না মানলে হয় না। গাড়ির ভেতরই সব করতে চাচ্ছিস তাহলে একটু কষ্ট হবে, তবে ম্যাটার না, তুই কমফোর্ট হলে আমি করতে পারবো। আরুর মুখের রং পরিবর্তন হলো। ছি, বিয়েটা হওয়ার পর থেকেই এই ছেলে কি সব কথাবার্তা বলছে। আরু গাড়ি থেকে নামলো। বাড়ির দরজার আসতেই সন্ধ্যা যাবতীয় সব আচার আচরণ পালন করলো। তারপর আরাধ্যর রুমে নিয়ে বসিয়ে আসলো। আরু চারপাশে চোখ বুলালো রুমের। বেলি আর রজনীগন্ধা ফুলের সুবাসে মোমো করছে রুমটা। কিসের কচুর বাসর রাত হবে? সে আরাধ্যকে তার কাছে ঘেঁষতেই দিবে না। সেজন্য আরু লাগেজ থেকে সালোয়ার কামিজ বের করে শাড়ি পাল্টে বিছানায় চাদর মুড়িয়ে দেয়। এইদিকে আরাধ্য সিটি বাজাতে বাজাতে রুমের দরজা খুলে বিছানায় তাকিয়ে আরুকে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকে ফেলে। কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থেকে রুমে ঢুকে বিছানার পাশে এসে বিছানাটাকে পর্যবেক্ষণ করে বলল, কি রে, ঘুমাই পড়েছিস? আরু উত্তর দিল না। সেজন্য আরাধ্য চাদর টেনে দেখলো আরু সালোয়ার কামিজ পরে শাড়ি পাল্টে। মাথা হ্যাং হয়ে গেল। কত ইচ্ছে ছিল তার বউ ঘোমটা মুড়ি দিয়ে বিছানায় বসে থাকবে, আরাধ্য এসে ঘোমটা সরিয়ে বউয়ের মুখ দেখবে, তারপর বুকে হাত দিয়ে অভিনয় করবে। আহারে বেয়াদ্দপ মেয়েটা সব ভেস্তে দিল। রাগে আরাধ্য আরুর হাত টেনে শোয়া থেকে উঠিয়ে বসালো। আরাধ্য মাথায় পাগড়ি ছুঁড়ে ফেলে দিয়ে বলল, ওই কালিতারা, তুই তোর বিয়ের সাজ পাল্টে ফেলছিস কেন? আরুর মুখের রাগের আভাস মিলল। বউকে সম্মান দিয়ে কথা বলুন। আমি কালো জেনেই বিয়ে করছেন, তাহলে কালি তারা বলেন কেন? ধলা তারা। যা, বিয়েতে যেমন ছিলি তেমন ভাবে সেজে আয়।
পারবো না, আমার অস্বস্তি হচ্ছিল সেজন্য পাল্টে ফেলছি। একটু অপেক্ষা করতি আমার জন্য? পারি নাই। আচ্ছা, সে না পারলি, কিন্তু জানিস তো আজ আমাদের কি? কথাটা বলতে বলতে আরাধ্য আরুর দিকে এগিয়ে আসলো। আরু ভয়ে ঢোক গিলল, আমতা আমতা করে বলল, কি কি? আরে তখন তো বললাম গাড়িতে ব আকার বা দন্তস্ব তারপর র মিলে বাসর। না না না, আমি বাসর করব না। কিন্তু আমি তো করব বাসর। আরাধ্য এগিয়ে গেল আরুর কাছে। আরু 2 হাত দিয়ে ঠেলে বলল, না প্লিজ, এমনটা করবেন না, আমার ইজ্জত নষ্ট করবেন না। আরাধ্য চোখ ছোট হয়ে আসলো, দাঁত চেপে বলল, আমাকে কি তুই ইনিয়ে বিনিয়ে ধর্ষকের খেতাব দিতে চাইছিস আরু? আরু মাথা ঝাঁকি হুম বলল। পরক্ষণে দুদিকে মাথা নেড়ে বলল, না না না, আপনি প্লিজ আমার কাছে আসবেন না। দূরে থাকার জন্য আমি তোকে বিয়ে করছি? শরীর পাওয়ার লোভে বিয়ে করছেন তাহলে? যদি ভাবিস এটা, তাহলে এটাই। তাছাড়া কথা বলে কেন সময় নষ্ট করছিস বলতো? শুভ কাজে না না করতে নেই সোনা। সোনা? ছি ছি ছি। কি বলে ডাকছে তাকে আরাধ্য ভাই। এই, আপনি এসব উল্টাপাল্টা নামে কেন ডাকছেন? দূরে থাকুন আমার থেকে, তা না হলে আমি কিন্তু এখন চিৎকার করব। এতে তোর লাভ কি? তুই লোকজনকে জানাতে চাস তোর জামাই তোকে আদর করছে, আর তুই সেটাকে উপভোগ করে লোকদের জানাচ্ছিস। ভালো হবে? এত ভালো মন্দ আমি বুঝি না, আপনি আমার কাছে আসবেন না মানে আসবেন না। কাছে তো অলরেডি এসে গেছি জান। এবার আমাদের একে অপরের সাথে ইয়ে করার পালা। কথাটা বলেই আরাধ্য আরুকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরতে নিলে আরু পাশ থেকে চাদর টেনে নিজেকে ঢেকে ভয়ে চিৎকার করে বলে, না, আমি এটি করব না আপনার সাথে, প্লিজ ছেড়ে দিন। আরাধ্যর পেট ফেটে হাসি আসছিল। অনেকক্ষণ ধরে চেপে রেখেছিল এই হাসি। এবার আর পারল না, ঘর কাঁপিয়ে হেসে উঠল। আরুর চাদর ফাঁক করে আরাধ্যকে হাসতে দেখে বলল, হাসছেন কেন? তাহলে কি আমায় বাসর করতে না দেওয়ার জন্য কাঁদবো? তোর জন্য একটা গিফট এসেছে, দেখবি? না না না। আরে দেখ, ওঠ। না। আচ্ছা, শুয়েই দেখ, আমি খুলি। আরাধ্য খাটের নিচ থেকে একটা বক্স বের করলো। বেশ বড়সড় সেই বক্স। আরুর কৌতূহল জাগলো। আরাধ্য বিছানায় উঠিয়ে খুলতে লাগলো। আরু কৌতূহল লাগা চোখে তাকিয়ে দেখলো। হুট করে আরাধ্য বক্সের ভেতর থেকে একটা নাইটি বের করলো। আরুর চোখ বড় বড় হয়ে গেল। চাদর টেনে বলল, আপনি কি ভালো হবেন না অসভ্য কোথাকার? এটা গিফট, ছি ছি। আরু নাইটিটা বিছানায় রেখে বলল, ছি 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 করছিস কেন? এসব কি এনেছেন? আমার বউয়ের জন্য গিফট পছন্দ হয়নি? একদমই পছন্দ না। কোনো ব্যাপার না, হাতটা দে তো। না, দিব না। আহা দে না, জোর করে নিলে কিন্তু ব্যথা পাবি। আরু ডান হাত বের করে দিল। ডান হাত না, বা হাত দে। আরু বা হাত দিল। আরাধ্য সযত্নে আরুর অমায়িক আঙ্গুলে একটা আংটি পরিয়ে দিয়ে বলল, বাহ, খাপে খাপে লেগে গেছে। আরু তাকালো হাতের দিকে। ডায়মন্ডের একটা আংটি। কার আংটি এটা? আরাধ্য দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার গার্লফ্রেন্ডের ছিল, তো আমার বিয়ের কথা শুনে আমার দেওয়া সব ফেরত দিয়ে গেছে আজ। আপনার গার্লফ্রেন্ডকে এসব আংটি দিতেন? হুম। আর সেসব ইউজ করা জিনিস আমাকে দিচ্ছেন? তো কি ফেলে দিব নাকি? আরু হাত থেকে আংটিটা খুলতে খুলতে বলল, ইউজ করা জিনিস আমি নেই না, ধরুন আপনার আংটি। আরাধ্য বাধা দেয় খুলতে। আরে খুলিস না, এমনি মজা করছি। আমি গতকাল কিনেছি এসব, একদম ফ্রেশ। সত্যি? হুম। তাহলে আংটিটা হাতেই থাকুক। গুড নাইট। গুড নাইট মানে? আমার বাসর হবে না? কিসের বাসর? কোনো বাসর টাসর হবে না। জোর করে বিয়ে কেন করছেন? একদম মিথ্যে এলিগেশন দিবি না আমার নামে আরু। বাড়ি আমার, রুমও আমার, তোর কথায় কোনো কিছুই হবে না। আমি জোর করেই আদায় করব। ভালো হবে না কিন্তু, দেহটাই পাবেন, মন আর কোনোদিন পাবেন না। তোর মন ধুয়ে কি আমি পানি খাবো? নাকি মন পেলে আম্বানি তার সব সম্পত্তি আমার নামে লিখে দিবে? কোনটা? দেহ পেলে আপনাকে কোন বড়লোক তার সম্পত্তি দেবে শুনি? দেহ পেলে মনের শান্তি পাবো সিস্টার। এই যে সিস্টার বলছেন, তার সাথে আবার এমন অমানবিক জুলুম কেন করতে চাইছেন? হ্যাঁ, আমি সিস্টার বলেছি? বলেছি তো। কই, আমি তো জান সোনা কলিজা বলেছি। মিথ্যা বলবেন না একদম। এত কথা কেন বলছিস? আমি তো সেটাই বুঝতেছি না। 1 ঘন্টা চুপ থাক, তার ভেতর আমি জিনিস হাসিল করে নিব। ট্রাস্ট মি। আরাধ্য ভাই প্লিজ ভাই, আমায় সময় দিন। আরাধ্য ভ্রু কুঁচকে ভেবে বলল, তারপর নিজেকে সমর্পণ করবি?
আরও মাথা নিচু করে ছোট করে বলল, আচ্ছা, যা সময় দিলাম যখন এত করে বলছিসই, তবে বেশি সময় নিলে কিন্তু আমি হাত পা বেঁধেই করা শুরু করব। এখন ঘুমা যা। আরও সাথে সাথে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আরাধ্য মুচকি হেসে ব্যালকনিতে আসলো। তার বাসর ঘর আজ বো আকার শো আকার হয়ে বাসর হয়ে গেছে। পরের দিন সকালে আরও ঘুম থেকে উঠতেই জানতে পারলো আরাধ্য মেডিকেল কলেজে চলে গেছে। সন্ধ্যা তো রেগে আগুন। আজ বউ ভাত, অথচ ছেলে তাহার ক্লাস করতে গেছে। একদিন মিস দিলে কি এমন ক্ষতি হয়ে যেত শুনি। দুপুর 1টার দিকে আরাধ্য বাড়ি ফিরে রিসেপশনের জন্য তৈরি হলো। আরুকে পেঁয়াজ কালারের শাড়িতে দেখে ভ্রু কুঁচকে বলল, বিধবার শাড়ি নেই আর? না নেই। বলতি আসার সময় নিয়ে আসতাম। এটাই কি সমস্যা? কি আবার সমস্যা হবে? এত সেজেছিস কেন? সাজাতেও আপনার আপত্তি? কাল যখন সাজতে বললাম তখন তো সাজিসনি। আর কত কথা শোনাবেন? সারা জীবনই শুনবি খোটা। সেটাই তো দেখতেছি। আচ্ছা, বকবক না করে চল। আরও মুখ ভেঙ্গালো। বকবক তো সে নিজেই করে। নীরা আজ আর আসলো না রিসেপশনে। সহ্য করতে পারবে না, কেঁদেই ফেলবে সবার সামনে। সেজন্য মাথা ব্যথা বলে বাবা মাকে না করে দিয়েছে। নিখিলও আর জোর করেনি। মা, বাবা, চাচা চাচি আর বউ নিয়ে আসলো। রিসেপশনের অনুষ্ঠান ভালোই চলছিল, কিন্তু হঠাৎ এক নারীর আগমনে তা কালো মেঘের ন্যায় থমথমে হয়ে গেল। এই শুভ মুহূর্তে তাকে কেউ আশা করেনি এখানে। কয়েকটি মানুষের মুখ শক্ত হয়ে আসলো তাকে দেখে। কালো কাইয়া ময়ূর সেজে হাজির হলো তার ঝলক দেখাতে। রিসেপশনের সব লোকের দৃষ্টি গিয়ে পড়ল এক নারীর উপর। পরনে তার কালো শাড়ি, ভারী মেকআপ, শরীর ভর্তি হীরের গহনা। আরাধ্য ঠোঁট কামড়ে এই রমণীকে দেখে ভাবছে, তাকে কি নাম দেওয়া যায়? ব্ল্যাক পেপার? ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনের আলকাতরা। নারীটি এগিয়ে আসলো আরু আর আরাধ্যর দিকে। হাতে থাকা একটি ডায়মন্ডের বক্স আরুর হাতে ধরিয়ে বলল, খুললে দেখো পছন্দ হয় কিনা। আরু দেখলো না খুলে, এই জন্য রমণীটা নিজেই খুলে দেখালো। দেখো, এখন 10 লাখ টাকা দিয়ে এনেছি কিনে, আমার বোনের ছেলে একমাত্র বইয়ের জন্যে। আরাধ্য পাশ থেকে ড্রিঙ্কসের গ্লাস নিয়ে এক ঢোক খেয়ে বলল, আম্মা তোমাকে ইনভাইট করছিল। শ্রেয়া তাকালো আরাধ্যর দিকে। ইনভাইট না করু, তোর খালা হিসেবে তো আমার একটা কর্তব্য আছে, তাই না? এটা কি সেজে আসছো খালা? ছি, তোমার ফ্যাশন রুচি এত বাজে হলো কি করে? শ্রেয়া নিজের দিকে তাকালো। কেন রে, সুন্দর লাগছে না? একটু না, একদম বিভৎস লাগতেছে। একটু রুচিশীল হও। আফটার অল তুমি আরাধ্য আহমেদের একমাত্র খালা বলে কথা। এত টাকা তোমার একজন পোশাক মেকআপ আর্টিস্ট তো রাখতে পারো সাথে। সন্ধ্যার শরীর রাগে জ্বলছে। এত লোকের ভিড়ে সিনক্রেট করতে চায় না বলে চুপ করে আসে, কিন্তু আশারকে ঠেলছে কুনোই দিয়ে গুতিয়ে। আশার তাকালো, প্রশ্নবোধক চাহনি তাক করে বলল, কিছু বলবে? সন্ধ্যা দাঁত চেপে বলল, ওইখানে কি করছেন? আমার কিন্তু রাগে শরীর জ্বলছে, প্লিজ ওরে বের করেন ওখান থেকে। নিখিল এগিয়ে আসলো, আশারকে উদ্দেশ্য করে বলল, শ্রেয়া আসবে বলিসনি তো? ওকে ইনভাইট করেছিলি? আশার পড়ল বিপাকে। সে কেন শ্রেয়াকে ইনভাইট করে নিজের ঘাড়ে নিজের বিপদ ডেকে আনবে? ওর কি আসার জন্য দাওয়াতের প্রয়োজন হয়? ওই কিছু মানুষ আছে না, দাওয়াত না দেওয়া সত্ত্বেও চলে আসে। আপনি ওকে বের করেন ডাক্তার সাহেব, না হলে কিন্তু আমি নিজেই সিনক্রেট করে ফেলবো। আচ্ছা, আমি দেখছি। আশার এগিয়ে গেল। শ্রেয়ার পাশে গিয়ে দাঁড়াতেই আয়ুষ এসে দাঁড়ালো। ও কেবলই উপর থেকে নিচে নেমে শ্রেয়াকে দেখছে আর এগিয়ে আসলো। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এই তুমি সেই আন্টি না, আরুষের পাজি খালাটা? শ্রেয়া পাশ ফিরে তাকালো। এমন কথা কানে আসায় আয়ুষকে দেখে তার ভ্রু কুঁচকে আসলো। পিচ্চি একটা ছেলে তাকে পাজি বলছে। শ্রেয়া কিছু বলার উদ্যুক্ত হলে আশার শ্রেয়াকে থামিয়ে বলল, এই তো সামিনা হসপিটালে, স্বামীর কাছে না থেকে এখানে কি করছিস? হসপিটালে আছে তো কি হয়েছে? কি হয়েছে মানে? স্বামীর পাশে থাকবি না? ওর ছেলে মেয়ে আছে পাশে। তুই চলে যা সিনক্রেট হওয়ার আগে শ্রেয়া। আমার বউ খেপে গেলে খবর আছে কিন্তু। তোর বউ খেপে যাবে কেন? তোর বউয়ের সাথে কথা বলছি নাকি আমি? তোরে তো দাওয়াত দেই নাই, তারপরেও আসলি কোন মুখে? দায়িত্ববোধ থেকে। আশারের হাসি পেল। দায়িত্ববোধ? সিরিয়াসলি এই জিনিসটা তোর ভেতর আছে? হ্যাঁ,
কেন থাকবে না? আরে দায়িত্ববোধ থাকলে অসুস্থ স্বামী রেখে সেজে গুজে এখানে এসে হাজির হতি না। এক্ষুনি চলে যা, খেয়ে দে, যা বলছি। অপমান করছিস? মান অপমান লাগে নাকি তোর? লাগলে চলে যা। শ্রেয়া কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে লিখনের দিকে একবার তাকালো। লিখন ভুলেও তার দিকে তাকাচ্ছে না। পাশেই অতি সুন্দরী বউ তাকিয়ে আছে শ্রেয়ার দিকে। শ্রেয়ার চোখ দিয়ে যেন ভস্ম করে দিল নিখিলের বউকে। তারপর চলে গেল। আরাধ্য ঠান্ডা ড্রিঙ্কসের গ্লাস নিয়ে মায়ের কাছে গিয়ে হাতে ধরিয়ে বলল, মাথা ঠান্ডা করো এটাকে। সন্ধ্যা ঢকঢক করে খেয়ে নিল। সুস্থভাবেই রিসিপশনটা শেষ হলো। আরাধ্য আর আরু রাতদের বাড়িতে যায়নি, বরং রাত কোনা আয়ুষ আর আষাঢ়দের বাসায় থেকে যাচ্ছে। বসার ঘরে আরু, আরশি আর আয়ুষ বাদে সবাই বসে আছে। আয়ুষ গেছে আরশির রুমে। মেয়েটা টেবিলে বসে পড়ছে। এত পড়াশোনা করে কি করবে এই মেয়ে? তাকে তো আয়ুষ চাকরি করাবে না, বসিয়ে বসিয়ে মাথায় তুলে রাখবে। তাহলে এত কষ্ট কেন করে? আয়ুষ এগিয়ে গেল, আরশির পাশের চেয়ার টেনে বসে বলল, কি পড়ছো? আরশি জবাব দিল, ম্যাথ। তুমি বুঝো ম্যাথ? জানো আমার না মাথায় ঢুকে না, অনেক কঠিন। তোমার মাথায় সমস্যা ভাইয়া, চাচুকে বলে ডক্টর দেখাও। আয়ুষের মুখ চুপসে গেল। আরশি সবার সামনে একদম বোবা হয়ে থাকে, আর একান্তে যখন থাকে তখন যা একটু কথা বলে তাও যেন কথায় কথায় খোঁচার ধাঁচ থাকে। আমি 10 মিনিট স্কুলে ভর্তি হয়েছে আরু, তোমার থেকেও ভালো স্টুডেন্ট হব। অল দ্য বেস্ট। আমিও চাই তুমি ভালো পড়াশোনা করো। আর কিছু চাও না? আরশি আর কথা বলল না, চুপচাপ ম্যাথ করতে লাগলো। কি হলো বলো, আর কিছু চাও না? না, আরশি আর কিছুই বলল না। আয়ুষ বসা থেকে উঠে রুম থেকে বের হতে গিয়ে বলে উঠল, ভালোবাসবো, বাঁচবো রে আরো শিখিয়ে অনেক যতনে। আমার হৃদয় জুড়ে শুধু আরো ঘুরে। আরশি পিছন ফিরে একবার বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে কাজে মনোযোগ দিল। আরাধ্য সবার মাঝে বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেল। রাত বাজে এখন 11টা। ঘুমাবে না তোমরা? রাত তো অনেক হলো। বাবা মাকে নিয়ে যাও, ঘুম দরকার তার। আশারও সম্মতি প্রকাশ করলো। সন্ধ্যাকে নিয়ে চলে গেল। আরাধ্য নিজের রুমের দিকে আসলো। দরজায় আসতেই দেখলো আরু আয়নার সামনে দাঁড়ানো। আরাধ্য এগিয়ে এসে বলল, এই আরু, তোকে একটা চুমু খাই। আরু আয়নার সামনে দাঁড়িয়ে মুখে ময়শ্চারাইজ মাখছিল। আরাধ্যর কথা শুনে চমকে উঠল। আরুকে চুপ থাকতে দেখে আরাধ্য ফের বলল, কিরে, খাই একটা চুমু? তোর ওই গোলাপি গোলাপি ঠোঁটে, কি সুন্দর ঠোঁট রে তোর। আরু আয়নায় নিজের ঠোঁটের দিকে তাকিয়ে বলল, লুচ্চামি করতে আসছেন? সে কি লোচ্চামি করব, তাও আবার বউয়ের সাথে? ছি, বউকে তো আদর করা হয়, এবং আমি সেটাই করতে চাইছি। কাছে তো আসতে দিবি না, ততদিন না হয় এটা দিয়েই নিজেকে খুশি রাখি। বের হন রুম থেকে, লজ্জা শরম নেই বেলাজ কোথাকার। লজ্জা শরম তুই তোর ওড়নার তলায় লুকিয়ে রাখ। এখন আয়, চুমু খাই। কথাটা বলে আরাধ্য আরুর জবাবের অপেক্ষা না করেই 2 হাত দিয়ে আরুর গাল ধরে ঠোঁটের ঠোঁট মিলিয়ে দিল। আরু ছটফট করলো ছাড়া পাওয়ার জন্য। মিনিট 5 পর আরাধ্য আরুকে ছেড়ে বলল, সেই টেস্ট তো তোর ঠোঁটের, স্ট্রবেরি স্ট্রবেরি ঘ্রাণ পেলাম, আবার মিষ্টিও লাগলো। আরু টিস্যু দিয়ে ঠোঁট মুছতে মুছতে রাগী গলায় বলল, আমি লিপস্টিক লাগিয়েছি ঠোঁটে, যেটা স্ট্রবেরি ফ্লেভারে ছিল। কথাটা আরাধ্যর কানে যেতেই পেটে একটা হাত, মুখে এক হাত দিয়ে ওয়াশরুমের দিকে ছুটে যেতে যেতে বলল, শালার বইন, রাতের বেলায়ও তোর ঠোঁটে লিপস্টিক লাগাতে হয় শালি। এখন আমার পেট খারাপ করলে তোর খবর আছে। আরাধ্য পানি দিয়ে মুখ ধুয়ে আসলো। আরুকে এখনো টিস্যু দিয়ে ঠোঁট মুছতে দেখে বলল, ছুরি আনি, কেটে ফেল ওই ঠোঁট, যে ঠোঁটে তুই লিপস্টিক মাখিস। আনুন, কেটেই ফেলি। ছি, কি বাজে লোক আপনি। ইটস নর্মাল বেবি। আরু রাগান্বিত হয়ে তাকালো। একদম বেবি বলবেন না। আরাধ্য ঠোঁট টিপে বলল, জান কলিজা সোনা মন টোনা ফোপরা বলি। মাই নেম ইজ আরু, ইউ কল মি আরু। নো, আই কল ইউ জান, প্লিজ কাম। ওয়াই? আরে আয় না, তারপর বলছি। আরু এগিয়ে আসলো। আরাধ্য আরুকে নিজের কোলে ঘুরিয়ে বসিয়ে বলল, বাহ, তুই তো অনেক পাতলা রে আরু। এটা পরীক্ষা করার জন্য ডেকেছেন? না শোন, বলুন, কান খোলা আছে। শ্রেয়া খালার দেওয়া গয়নাটা পরিস না, আমি ওটা তাকে কাল গিয়ে ফেরত দিব।
সেম দামের গয়না আমি বানিয়ে দিবনি। আচ্ছা। রাগ করছিস? আচ্ছা, ভালো করছিস। এখন ঘুমাবি তো? হুম। শুয়ে পড়, আমি লাইট নিভিয়ে আসতেছি। আরু সহসা উঠে দাঁড়ালো। লাইট নিভিয়ে আসতেছি মানে? আরে ঘুমা বেয়াদব মেয়ে, সবসময় নেগেটিভ জিনিস মাথায় নিয়ে ঘুরিস কেন আরু? ছি, যা ঘুমা। আরু মাঝে কোল বালিশ দিয়ে শুয়ে পড়ল। আরাধ্য লাইট নিভিয়ে বিছানায় এসে মাঝখান থেকে কোল বালিশটা সরিয়ে আরুকে জড়িয়ে ধরল। আরু কেঁপে উঠল। কি করছেন কি? ছাড়ুন। আরাধ্য ফিসফিস করে বলল, না, ছাড়বো না। একটা পুরুষের বউ থেকেও তাকে না ছোঁয়ার কষ্ট তোরা মেয়েরা আর কি বুঝবি? জড়িয়ে ধরে ঘুমাতে দে। আমার অস্বস্তি হচ্ছে। আমার স্বস্তি লাগছে, চুপচাপ ঘুমা। আরু আরাধ্যকে শখানেক গালি দিতে দিতে ঘুমানোর চেষ্টা করল। মধ্যরাত, অথচ নীরা ব্যালকনিতে দাঁড়ানো। কিছুক্ষণ আগে টেবিলে বসছিল পড়তে, কিন্তু 10 মিনিটের বেশি আর পড়তে পারল না। আবেগের বয়সের আবেগটা কেটে যাক, এভাবে চলতে থাকলে পড়াশোনা তো তার হবে না। মনকে বোঝালো জীবন সব পেতে নেই, কিছু জিনিস না পাওয়াই ভালো। আল্লাহ নিশ্চয়ই ভালো ভেবেই আরাধ্যকে তার হতে দেয়নি, তবে তার নিজের মন থেকে যেন আরাধ্যর নামটা মুছে দেয়। সে কেবলই তার কাজিন এবং বিবাহিত এক পুরুষ। তাকে পাওয়ার সব রাস্তা বন্ধ, তাই নিজের পথের গতিপথও বদলে ফেলা উচিত। কথাটা ভেবেই দীর্ঘ একটা শ্বাস ফেলে রুমে আসার জন্য পা বাড়াতেই নীরার ফোনে মেসেজ আসলো। কাল দেখা করো, ঠিক 10টা বাজে। তোমার অপেক্ষায় থাকবো। আমি তোমার মেডিকেল কলেজের পাশে। আমি জানি তুমি আরাধ্যকে ভালোবাসো, সেটা নিয়েই কিছু কথা বলবো। নীরা অবাক হলো এমন এক মেসেজ দেখে। নাম্বারটাও অচেনা। কে হতে পারে এই নাম্বারের মালিক? আর নীরাকে চিনে কিভাবে? তার পরিচিত কেউ এটা। ঢাকা মেডিকেলের পাশে থাকা একটা কফি শপ। 3 নাম্বার চেয়ারে বসে অপেক্ষা করছে নীরা। বারবার হাত ঘড়িটার দিকে তাকিয়ে সময় দেখছে। 20 মিনিট হলো সে বসে আছে। এদিকে ক্লাসেরও সময় হয়ে যাচ্ছে। বিরক্ত হয়ে বসা থেকে উঠে বের হতে নিলেই আচমকা এক রমণী তার সামনে এসে দাঁড়ায়। নীরা ভরকে যায়। মাথা তুলে তাকাতেই দেখতে পায় তার বাবার প্রাক্তন স্ত্রীকে। চোয়াল দয় শক্ত হয়ে আসলো। শ্রেয়া চেয়ার টেনে মুখে হাসি টেনে বসতে বসতে বলল, সরি ফর লেট। চলে যাচ্ছিলে? বসো। আপনি আমাকে গতকাল মেসেজ দিয়ে এখানে আসতে বলেছিলেন। হুম? হাউ ডিয়ার ইউ সেন্ড টু মি এ মেসেজ ফ্রম অ্যান আননোন নাম্বার অ্যান্ড টেল মি টু কাম হিয়ার? শ্রেয়া স্মিত হাসলো। নীরার বাহুতে হাত রেখে বলল, কাম ডাউন নীরা, এত রেগে যাচ্ছ কেন? নীরা হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে বলল, একদম স্পর্শ করবেন না আমায়। আপনি জানেন না আমি কেন রেগে যাচ্ছি। আই হেট ইউ মিসেস শ্রেয়া খন্দকার। আচ্ছা শোনো আমার কথাটা। আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। ফার্দার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। কিসের সাহায্য? কে চেয়েছে আপনার কাছে সাহায্য? আমি তো আপনাকে সেই ছোট থেকে সহ্য করতে পারি না। দেখো, একটা সময় আমি তোমার বাবাকে ভালোবাসতাম, এখনও বাসি। একটা বাচ্চা জন্ম না দেওয়ায় তোমার বাবা আমাকে ডিভোর্স দিয়েছে। আমি আমার ভালোবাসা পেয়েও ধরে রাখতে পারিনি, তাই আমি চাই তুমি তোমার ভালোবাসা পাও। তার জন্য আপনি কি? তার জন্য আপনি আমাকে কুবুদ্ধি দিতে এসেছেন? ভালোই করেছে বাবা আপনাকে ডিভোর্স দিয়েছিল। আপনি নিজে আপনার বোনের ভালোবাসাকে কেড়ে নিয়ে সুখী হতে চেয়েছিলেন। কারো ভালোবাসা কেড়ে নিয়ে সাময়িক সুখ পাওয়া যায়, তবে তা দীর্ঘস্থায়ী হয় না। আপনার মতো মানুষের সাথে আর যাই হোক, সংসারটা হয় না। না আপনি ভালো মেয়ে, না হতে পেরেছেন ভালো স্ত্রী, আর না হতে পারতেন একজন ভালো মা। সেই জন্য উপরওয়ালা আপনার কোল খালিয়ে রেখেছে। তুমি আমাকে অপমান করছো নীরা। যেই তো এসেছেন অপমান হতে। কান খুলে একটা কথা শুনে রাখুন, আমি তাকে পাওয়ার আশায় ভালোবাসলেও এখন আর তাকে পাওয়ার আশা আমি করি না। আপনার মতো ছিনিয়ে নেওয়ার স্বভাব আমার নেই, যে চলে যায় স্ব ইচ্ছায় তাকে ফিরিয়ে আনার বৃথা চেষ্টা করে সময় অপচয় করার মতো মেয়ে আমি না। তাই উস্কানি দিতে আসবেন না আমায়। ভালো থাকবেন। নীরা চলে গেল। শ্রেয়া থমথমে মুখ করে বসে রইল। আজ রোজ ডে, কিন্তু আরাধ্য তো তেমন কেউ নেই যে তাকে রোজ এনে দিবে। তার বউ তো কথায় কথায় স্যাঁত স্যাঁত করে ওঠে, একটু কাছে গেলেই বিদ্যুতের মতো ঝটকা দেয়।
এই মেয়ের জন্য শুধু শুধু টাকা খরচ করে গোলাপ এনে দেওয়ার কোনো মানেই হয় না। দেখা যাবে গোলাপটা ছুঁড়ে ফেলে দিবে। বিছানায় বসে ভাবছে আরাধ্য। তার ফ্রেন্ডরা একটা আজ বিকেলে ক্যাম্পাসে খাওয়ার আয়োজন করেছে। এখন আরুকে কিভাবে বলবে সাথে যেতে? সবাই যদি জিজ্ঞেস করে আরুর কথা, তখন কি বলবে আরু তার বউ? তাহলে তো যে কে ধরবে বিয়ে কবে করেছে সেটা নিয়ে। ধুর, আরুকে নিয়ে যাওয়ার কি দরকার? এই রিমিটাও না একদম জাতা। রিমিকে বলাই ভুল হয়েছে বিয়ের কথাটা। আরু সবে ভার্সিটি থেকে ফিরেছে। আরাধ্যকে বিছানায় বসা দেখে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আরাধ্যকে সেই আগের ভঙ্গিতে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল,